বট বাহিনীর অত্যাচার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নেতা থেকে আমার মতো একজন সাধারণ সমর্থক কেউই রেহাই পায়। এই বট বাহিনী হচ্ছে একটি রাজনৈতিক দলের বিজনেস এক্সপ্যানশন করার জন্য যে বিক্রয় কর্মী নেওয়া হয় ব্যবসা বাড়ানোর জন্য, ঠিক তেমনি তারা একজন মানুষ ৩০ জন মানুষ হয়ে মানুষের উপরে হানাইয়া পড়ে, ঠিক তাদের বিক্রয় কর্মীদের মতো। তো এই বিক্রয় কর্মীদের কাছে তো একটা প্রোডাক্ট দিতে হয়, তাই না? আজকে আপনাদের সেই প্রোডাক্ট নিয়ে আমি কথা বলব। চলুন আলোচনায় যাওয়ার আগে আমরা একটি ভিডিও ক্লিপ দেখি। আপনি দেখবেন ওনার প্রটোকল, এই প্রটোকল তো এইভাবে উনি ব্যবহার করতে পারেন না। এখন সরকারকেও তো এইভাবে প্রটোকল দেওয়া উচিত না। আপনি যে এসএসএফ দিচ্ছেন নির্বাচনের আগে, এসএসএফ কাউন্টার পার্টকে তো দিচ্ছেন না। হ্যাঁ, ওনার যদি সিকিউরিটি কনসার্ন থেকে থাকে, কিন্তু এসএসএফ কি দেয়া হচ্ছে? হ্যাঁ, দেয়া তো হচ্ছেই। বাহ, কি চমৎকার! তারেক রহমান সাহেবকে রাষ্ট্রীয় প্রটোকল দেওয়া হচ্ছে, তাকে এসএসএফ দেওয়া হচ্ছে। বলতেছেন কে? বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী বড় উকিল, বড় লয়ার। মানে কথার ভ্যালিডিটি আছে, রাইট? দেখুন, এখানে উপস্থাপক কিন্তু আবার প্রশ্ন করছেন এসএসএফ দেওয়া হচ্ছে, উনি উত্তরে বলছেন হ্যাঁ দেওয়া তো হচ্ছে। হ্যাঁ, ওনার যদি সিকিউরিটি কনসার্ন থেকে থাকে, কিন্তু এসএসএফ কি দেয়া হচ্ছে? হ্যাঁ, দেয়া তো হচ্ছেই। এই হচ্ছে বাংলাদেশে ওনাদের যারা বয়ান তৈরি করেন সর্বোচ্চ পর্যায়ের যেই মানুষগুলো, ট্যালেন্ট মানুষ হিসাবে যাদেরকে ধরা হয়, তার মধ্যে এই ব্যক্তি অন্যতম। কোনো সন্দেহ নেই, উনি আইন বিষয়ে মারাত্মক জ্ঞানও রাখেন। অর্থাৎ ওনার কাছ থেকে যদি কোনো ইনফরমেশন কোনো সাধারণ মানুষ পায়, সেটাকে খুব সাধারণভাবেই বিশ্বাস করবে। এবং উনি বলছেন কোথায়? একটি টেলিভিশনে। অর্থাৎ এটা কোনো রাজনৈতিক বয়ানও না, উনি জেনে শুনে বুঝে বলছেন। ওনারই হাত ধরে দেখুন তার ছোট ছোট ভাইয়েরা কি বলছে। হাইরে প্রোটোকল, এগুলো প্রধানমন্ত্রীরাও এই প্রোটোকল পায় না। সেনাবাহিনী নেমে গিয়ে ৪,০০০ সেনাবাহিনী একটা দলের প্রধানকে প্রোটোকল দেয়া লাগছে। নিজ দেশের ভিতরে সে জনগণের সাথে সাক্ষাৎ করতে পারছে না, এত প্রোটোকল তাকে দিয়ে রাখতে হয়। কিসের এত ভয়? সে বলে দেশে আসা আমার উপরে নির্ভর করে না। তাহলে কার উপরে নির্ভর করে? তার দেশে আসা তো কোনো রাজনৈতিক দলের উপরে নির্ভর করে না, ইন্টারিম গভর্নমেন্টকে তো থোড়া কেয়ার করে। রাইট, আমরা এই পর্যন্ত থাকি। আচ্ছা, এবার আমরা ওনারা যেই বিষয়, এই যে ছোট ভাই যে কথাটা বলছে, সেই বিষয়ে একটুখানি ভিডিও ক্লিপ দেখি। লক্ষ লক্ষ মানুষের ভিড়, তাই না? পুরো রাস্তার চারপাশ, রাস্তার দুই পাশ ধরে পুরো এলাকাটা ভরে আছে মানুষ আর মানুষ, তাই না? যদিও বা তাদের চোখে মানুষ হয়ই নাই, একদম ওই যে ডাসের সামনে আমরা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে বসে ৫-৭-১০ জন মানুষ বসে একটুখানি গোল করে একটু আলোচনা করি, ঠিক সেই রকমের মানুষ, তাই না? নাকি ওখানে কোনো মানুষজনই হয়নি, একদম ফাঁকা শূন্য মাঠ, তাই তো? বাস্তবতা হচ্ছে বাংলাদেশের কোনো মানুষ সেই দিন কাজ করেনি, কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিল সেই লাইভ অনুষ্ঠানে, লাইভ টেলিকাস্টে। এমনকি যেই মানুষগুলো, যেই বট বাহিনীগুলো বা যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করেন, তারাও সেই দিন নিজের থেকে শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারলেও তারা মানসিকভাবে ছিল। বাংলাদেশের একজন মানুষও বলতে পারবেন না সেই দিন উনি টেলিভিশনের সামনে ছিলেন না। তার মানে বাংলাদেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষ সেই দিন টেলিভিশনের সামনে ছিলেন এবং এই পুরো অনুষ্ঠানটা মানুষ দেখেছে। তো এই রকমের একটি বড় অনুষ্ঠান পরিচালনা করার জন্য বিশাল একটি সিকিউরিটির দরকার। আপনারা এই যে আর্মিদেরকে দেখছেন বা যেই মানুষদেরকে দেখছেন, তারা হচ্ছে সিকিউরিটি দিচ্ছেন। তো আসুন একটি সিকিউরিটি কি এবং প্রোটোকল কি আমরা একটু গুগল করি। আমাদের তাত্ত্বিক জায়গাতে যেতে হবে না, গুগল যেহেতু সবার কাছে আছে, আমরা একটু গুগল করি। প্রথমে লিখি সিকিউরিটি কি, তাহলে কি আসলো? সিকিউরিটি বলতে বোঝায় নিরাপত্তা বা সুরক্ষা, যা কোনো ব্যক্তির সম্পত্তির তথ্য বা সিস্টেমকে ক্ষতি, ঝুঁকি বা হুমকি থেকে রক্ষা করার জন্য গৃহীত ব্যবস্থাকে বোঝা যায়। এটা হতে পারে শারীরিক সুরক্ষা, হতে পারে যেটাকে নিরাপত্তার ব্যাপার বলা হয়, বিভিন্ন তথ্য সুরক্ষা হতে পারে, আর্থিক নিরাপত্তা হতে পারে। আমরা এখানে শুধু শারীরিক সুরক্ষার জায়গাটুকু নিলাম। তার মানে কি দাঁড়ালো? আপনি দেখুন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে উদীয়মান নেতা, ক্ষমতায় যাওয়ার জন্য সবচেয়ে ক্ষমতার দৌড়ে উনি এগিয়ে আছেন, তা বিশ্বের সমস্ত পত্রপত্রিকা, এমনকি বাংলাদেশের মানুষ, এমনকি যারা সমালোচনা করেন তারাও জানেন। এবং উনি দীর্ঘ ১৭ বছর পরে একটি পরিস্থিতির মধ্যে পরে বাংলাদেশে ফেরত এসেছেন, সেটাও বাস্তবতা ছিল। ওনার প্রতি যে হুমকি ছিল সেটাও পৃথিবীর সমস্ত মানুষ জানে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। স্বভাবতই
এই রকমের লক্ষ লক্ষ মানুষের জায়গাটাতে সবাই সিকিউরিটি দিবে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী সিকিউরিটি দিবে, সেটা খুবই স্বাভাবিক, এমনটাই হয়। দেখুন মিস্টার শিশির, আপনার জামাত ইসলামের আমির সাহেবের যদি এই রকমের কোনো প্রোগ্রাম থাকে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ইনভলভেশন থাকবে, হয় শারীরিকভাবে অথবা টেলিভিশন সেন্টারের সামনে অথবা অনলাইনে, কোনো না কোনোভাবে বাংলাদেশের সমস্ত মানুষ সেটার সাথে সম্পর্কযুক্ত, সেখানে আপনার আমিরের জন্য এই রকমের সিকিউরিটির ব্যবস্থা করা হবে। এবার আসুন আমরা একটু লিখি বাংলাদেশের সরকারি প্রোটোকল বলতে কি বোঝায়, একটু লিখি কি আসবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি তার পদমর্যাদা অনুযায়ী তার নিরাপত্তা প্রদান করা এবং আনুষ্ঠানিক শিষ্টাচার, মাথায় রাখেন আনুষ্ঠানিক শিষ্টাচারের সুনির্দিষ্ট নিয়মাবলী থাকে। প্রোটোকল হচ্ছে একটি সরকারি ব্যবস্থাপনা বা ব্যক্তিগত ব্যবস্থাপনা, যেই জায়গাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা অনুযায়ী তাকে সম্মান প্রদান করা হয়। তো তারেক রহমানকে যদি সরকারি প্রোটোকল দিতে হয় তাহলে আগে সরকারকে তাকে একটা জায়গাতে একটা লেভেলে তাকে পদমর্যাদা দিতে হবে এবং সেই পদমর্যাদা অনুযায়ী উনি যেই সুযোগ সুবিধাগুলো পাবেন তার মধ্যে যেমন নিরাপত্তা থাকবে তেমন আনুষ্ঠানিক ব্যাপারগুলোও থাকবে, তার মধ্যে যেমন ফ্ল্যাগ উত্তোলনের ব্যাপারও থাকবে। এখন তারেক রহমানকে যদি ভিভিআইপি ডিক্লেয়ার করা হয় তাহলে তার গাড়িতে ফ্ল্যাগ উঠবে, তার সামনে পিছনে সিকিউরিটি থাকবে, তিনি যে অনুষ্ঠানে যাবেন সেই অনুষ্ঠানের ওই রকমের ভাব গাম্ভীর্যতা। আচ্ছা, বাংলাদেশের কোনো মানুষ কি বলতে পারবেন তারেক রহমানকে বাংলাদেশ সরকার কোনো রকমের আনুষ্ঠানিকভাবে কোনো বিশেষ ব্যক্তিত্ব হিসাবে ডিক্লেয়ার করেছেন? তো যেহেতু বিশেষ ব্যক্তি হিসাবে ডিক্লেয়ার করা হয়নি তার মানে উনি সরকারি প্রোটোকলে নাই, ব্যাস কথা ক্লিয়ার। এখন দেখুন তারেক রহমান সাহেব পরের দিনে তার অফিসে যাচ্ছে, হ্যাঁ গাড়ির বহর আছে, ভেস্ট পরা আছে, মানুষগুলো তারা হচ্ছে তারেক রহমানের ব্যক্তিগত প্রোটোকল, সরকারি প্রোটোকলের। এই মানুষদেরকে বলা হয় সিএসএফ, চেয়ারম্যানস সিকিউরিটি ফোর্স। সিএসএফ 2015 সালে যখন বিরোধী দলীয় নেত্রী থেকে বেগম জিয়া চলে যান, সরকারি যে প্রোটোকলগুলো ছিল ওনার বিরোধী দলীয় নেত্রী হিসেবে উঠে যায়, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের এই মহান নেত্রীর নিরাপত্তার জন্য নিজেরাই একটি সরকারের অনুমোদন নিয়ে একটি গ্রুপ তৈরি করেন, যারা ম্যাডামের সিকিউরিটি দিয়েছেন, যারা বিএনপি চেয়ারপারসনকে সিকিউরিটি দেয়। এটা আইনগত বৈধভাবে প্রত্যেকটা দল প্রত্যেকটা ব্যক্তি তার করতে পারে, সরকারের অনুমোদন দরকার। তো সেই সময়ে অনুমোদন নিয়ে এই রকমের একটি নিজস্ব একটি নিরাপত্তা বলয় তৈরি করা বা নিজস্ব একটি প্রোটোকল তৈরি করা হয়েছিল 2015 সাল, এবং সেইটাই এখন চেয়ারম্যান হিসেবে বা অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে আমাদের জনাব তারেক রহমান পাচ্ছেন। আচ্ছা চলুন তো এসএসএফ এর একটুখানি সিকিউরিটি দেখি। মিলল? মেলেনি। এখন দেখুন যেই এত জ্ঞানী এক ব্যক্তি এসএসএফ এবং সিএসএফ এর পার্থক্য জানে না, তাহলে তো সমস্যা একটা তৈরি হয়। তার মানে উনি খুব ইন্টেনশনালি এইটা ওনার বট বাহিনীর হাতে একটা তথ্য ছুড়ে দিয়েছেন, কারণ ওনার মতো ব্যক্তি যখন বলে জামাত যে রকমের ক্যাডার ভিত্তিক একটি রাজনৈতিক দল, তাহলে ওনার পুরো ফেসবুক জুড়ে হয়ে যাবে তারেক রহমানের নিরাপত্তায় এসএসএফ আছে। এই মানুষগুলো কিন্তু জাজমেন্টও করবে না। তাহলে আপনারা বলুন, এই যে এসএসএফ এবং সিএসএফ, দেখুন তো ওনার আমিরে জামাতের সাথে এই রকমের ভেস্ট পরা কিছু মানুষ আছেন কিনা। আমরা দেখতে পাচ্ছি আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশে ওনারও আছে, ওনারও সিকিউরিটিতে লোক আছে, ঠিক একই রকমের ভেস্ট পরা। ওনারা মনে করতেছেন ওনাদের ছোট দল, ছোট একটি বাহিনী নিয়ে উনি করবেন, উনি ছোট বাহিনী নিয়ে গেছেন। উনি যখন মনে করবেন ওনার রাজনৈতিক দলটা এত বড়, ওনার আমিরের জামাতের জন্য এটা প্রয়োজন, ওনারা এটা করতেই পারেন সরকারের অনুমতি নিয়ে, সেটা তো কোনো প্রবলেম না। কিন্তু সেটা কখনোই এসএসএফ না। এসএসএফ হচ্ছে সরকারি, তাই না, স্পেশাল সিকিউরিটি ফোর্স, তাই না। আর আপনারা যেটা করতে পারেন, আপনাদের জামাতে আমির সিকিউরিটি ফোর্স, এএমএস বলতে পারেন, এএমএফ বলতে পারেন, যেটা খুশি আপনাদের যেটা মনে হয় আপনারা সেইভাবেই আপনাদের ফোর্সের নাম রাখতে পারেন। এলিট একটা ফোর্স করতেই পারেন আপনারা সরকারের অনুমতি নিয়ে। তো বিষয়টা হচ্ছে এই যে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডাটা কেন? ওনারা ভাবছিলেন তারেক রহমান সাহেব বাংলাদেশে ফিরবেন না। ওনারা ভেবেছিলেন এমন একটা সিস্টেমের মধ্যে তারেক রহমান আটকে আছেন, উনি ফিরতে পারবেন না বা ওনাকে ফিরতে দেওয়া হবে না। বাস্তবতায় তারেক রহমান সাহেব সেই ধরনের মারাত্মক প্রতিকূলতা পার হয়ে বাংলাদেশের মাটি এবং মানুষের সাথে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশে চলে আসলেন, বাংলাদেশের মাটিতে পা ফেললেন। বাংলাদেশের মাটি বুড়বুড় করে উর্বর মাটি, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা আনাচে কানাচে ঘরে ঘরে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি মারাত্মক উৎফুল্ল হয়ে গেল।
জাতীয়তাবাদী শক্তি এক ধরনের শক্তি পেল, আর ভয় পেল বাংলাদেশের দ্বিতীয় বা তৃতীয় রাজনৈতিক দলের কর্মী বা নেতারা। শুরু হলো প্রোপাগান্ডা, সেই পুরনো আওয়ামী বয়ান, সেই আওয়ামী লীগরা যা বলতো একইভাবে এই গ্রুপটা তাদের বট বাহিনীরা লাগাই দিল। সর্বশেষ নতুন করে আরেকটা প্রোপাগান্ডা তৈরির ষড়যন্ত্র তারা শুরু করে দিল, এবং এই ষড়যন্ত্রটাই আপনার একটা সময় নির্বাচনকে প্রতিবন্ধকতা বা নির্বাচনকে একটুখানি ঝামেলাপূর্ণ বানানোর প্রচেষ্টার একটা প্রথম অংশ তৈরি করে রাখলো। মিস্টার শিশির মনির, আপনি একজন আইনজ্ঞ মানুষ, আপনার কাছ থেকে অবশ্যই আমরা এই ধরনের বিষয়, স্পেসিফিকলি এই ধরনের বিষয়ে সুচিন্তিত মতামতই আশা করব। আপনার কাছ থেকে ভুল তথ্য পাওয়া মানে জাতি একটি ভুল তথ্য পাওয়া। শিশির মনির, আপনি হয়তোবা আপনি একজন বিখ্যাত রাজনীতিবিদ, আপনি আইন জানেন, হতে পারে আপনাদের সাথে আমাদের মতবিরোধ আছে, এটা খুব স্বাভাবিক, কিন্তু আপনি একজন আইনজ্ঞ, একজন আইনের মানুষ হয়ে এসএসএফ এর মতো এই রকমের একটি সংবেদনশীল প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানকে জড়ানোটা আপনি নিজেই জানেন এটা কতটুকু ঠিক হয়েছে কি ঠিক হয়নি। কারণ মানুষ আপনাকে বিশ্বাস করবে, এমনকি আমিও হয়তো বিশ্বাস করব, কারণ দিন শেষে আপনি সুপ্রিম কোর্টের একজন বেশ বিখ্যাত লয়ার। মানুষ তখন আপনাকে লয়ার হিসেবেই দেখবে। আপনি যে একজন জামাত ইসলামের এমপি ক্যান্ডিডেট সেটাকে না দেখেও আপনাকে এটা করবে, কারণ এর সাথে একটু আইন সম্পর্ক যুক্ত আছে। কারণ এসএসএফ নিয়োগের জন্য কিছু আইনি প্রক্রিয়া আছে যেগুলো আপনি খুব ভালো করে জানেন। এই প্রক্রিয়াগুলো তৈরি হয়নি, আপনি এখনই প্রশ্ন তুললেন আপনাদের দুই দলের মধ্যে সমতা তৈরি করা হচ্ছে না, একজনকে স্পেশাল প্রোটেকশন দেওয়া হচ্ছে আর একজনকে কোনো প্রোটেকশন দেওয়া হচ্ছে না। সুতরাং নির্বাচন কমিশন বলেন বা সরকার বলেন তারা আচরণ করছে না, এটাকে আপনার কাছ থেকে আশা করা যায় না। আপনার কাছ থেকে আমরা চমৎকার কিছু আইনের বিষয়ে, রাজনীতির বিষয়ে চমৎকার কিছু কথা শুনতে চাই, ভুল কোনো তথ্য শুনতে চাই না। কারণ আপনার এই ভুল তথ্য আপনার ছোট ভাই বট বাহিনী এসে আমাদেরকে মারাত্মকভাবে বিরক্ত করবে। প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা, এভাবেই চলে জামাতের প্রোপাগান্ডা। শুরুটা হয় একদম উপর থেকে, এটা ছোট 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 হয়ে সাকারের মাধ্যমে কমে 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 ফিল্টার হয়ে ফাইনালি প্রোডাক্ট হয়ে যায় বট বাহিনীর কাছে। আপনি কোনো রকমের কোনো আলোচনা করতে পারবেন না, আপনি কোনো রকমের কোনো সমালোচনা করতে পারবেন না। হাজার হাজার আইডি এসে আপনাকে আক্রমণ করে বসবে। তারা এটাই জানে না ধর্ম কি বলে, ধর্মে এই ধরনের গালি দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত। আমরা এই বিষয়ে পরবর্তীতে আলোচনা করব, কারণ এই বিষয়ে আমাদের রিসার্চ চলতেছে। দেশের জনগণকে আবারও বলবো, আপনারা সত্যকে সত্য বলেই জানেন, আপনারা কখনোই ভুল করেননি। দেশের জনগণ যতবার ভোট দিতে পেরেছে ততবারই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথেই ছিলেন, আমাদের বিশ্বাস এখনো আছেন। এই রকমের প্রোপাগান্ডা সব সময় আমাদের শহীদ জিয়ার সময় ছিল, শহীদ জিয়ার সময়ও একই রকমের কথা বলতো তার শহীদ জিয়ার বিরোধীরা, বেগম জিয়ার সময়ও তার বিরোধিতা করতো এরাই। আর আজকে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে একই রকমের প্রোপাগান্ডায় লিপ্ত বিশেষ কিছু রাজনৈতিক দল। সচেতন হতে হবে আমাদের সকলকে, কারণ বাংলাদেশের জাতীয়তাবাদী দল মাটি এবং মানুষের দল। মাটি এবং মানুষের পালস ধরে বাংলাদেশের জাতীয়তাবাদী চলে মানুষের সাথে, মাটির সাথে। মাটি যখন, মানুষ যখন, মা যখন কোনো কিছু ফিল করে, বাংলাদেশের জাতীয়তাবাদী দল সন্তান হিসাবে সেই জিনিসটাকেই অনুধাবন করে। জাতীয়তাবাদী দল কখনোই কোনো প্রোপাগান্ডা ছড়ায়নি, সবসময় সত্যের সাথে ছিল, সত্যের পথে আছে। তাই তো 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।